প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানকে রাজনীতিগতভাবে কিভাবে দেখছেন? কংগ্রেসের মতো এরকম একটা প্রাচীন দল, প্রশান্ত কিশোরের মতো একজন পরীক্ষিত ভোট কুশলী তিনি যোগদান করছেন, এটাকে কিভাবে দেখছেন রাজনীতিগতভাবে? আমি এই বিষয়ে একদম পরিষ্কার তিনটি কথা বলবো। এক, এটা যেহেতু কংগ্রেস এবং প্রশান্ত কিশোর বা অন্য কারুর বিষয়, সেটার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। ফলে এ ধরনের কে কার সঙ্গে বৈঠক করবেন, কে কোথায় যোগদান করবেন, সেই বিষয়ে আমাদের কথা বলাটা কোনো জায়গা নেই। দু নম্বর বিষয় হচ্ছে, প্রশান্ত কিশোর একজন স্বনামধন্য সুপরিচিত ভোটকুশলী। তো তিনি তো তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী ছিলেন না। এবার তিনি পরামর্শ কিছু দিয়েছেন, বিভিন্ন দলকে সময়ে সময়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গেও তার যোগাযোগ। ফলে একজন যিনি আমাদের দলের নন, তিনি অন্য কোন দলের কার সঙ্গে কথা বলবেন কি বলবেন না, যোগ দেবেন কি যোগ দেবেন না, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এবং সর্বশেষ তিন, আমরা বারবার বলে এসেছি বিজেপিকে সরাতে হবে, এবং বিজেপিকে সরাতে গেলে আমরা কখনো কোথাও বলিনি যে কংগ্রেসকে বাদ দিয়ে কোনো জোট করুন। আমাদের নেত্রী খুব স্পষ্টভাবে বলেছেন, আমরা বলছি কংগ্রেস ফেল করেছে, 2014-এ ফেল করেছে, 2019-এ ফেল করেছে, এবার পাঞ্জাবেও ফেল করে, বিভিন্ন জায়গায় ফেল করেছে। কিন্তু 2024-এ যদি ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করতে হয় দিল্লি থেকে, তাহলে এমন কিছু রাজ্য এবং এমন কিছু আসন রয়েছে যেখানে ভারতীয় জনতা পার্টিকে হারানোর মূল দায়িত্বটা কিন্তু কংগ্রেসের। তো সেই জায়গাটা কংগ্রেস ফেল করছে, লড়াই করছে না, সেই জন্যই বিজেপির সিটটা সেই জায়গায় বেড়ে যাচ্ছে। ফলে যে জায়গাগুলি, যে রাজ্যগুলি, যে আসনগুলি কংগ্রেস বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী, সেই জায়গায় যদি কংগ্রেস শীতঘুম ভেঙে তো বিজেপির মোকাবিলা করে, সে ভালো কথা করবে। আমরা যেমন পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে বলে বলে হারিয়ে দিচ্ছি, তো কংগ্রেসের যে সমস্ত রাজ্য বা কংগ্রেসের যে ঘাঁটিগুলি আছে, সেখানে যদি যে কোনো ফর্মুলায়, যে কোনো লড়াইতে তাদের ব্যাপার, যদি কংগ্রেস সক্রিয় হয়, তো আমরা তো চাইছি সেই সব জায়গাগুলো কংগ্রেস লড়াই করুন। কিন্তু কংগ্রেস কার সঙ্গে কথা বলবেন, কে কংগ্রেসে যোগ দেবেন, এই বিষয়টা আমাদের বিষয়। প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক, এই হচ্ছে তৃণমূলের তো কাজ করছে। যদি প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান করে, সেক্ষেত্রে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সমীকরণে কোথাও বদল আসবে? এটা সম্পূর্ণভাবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত। ফলে শীর্ষ নেতৃত্বর সিদ্ধান্ত, এটা আলাদাভাবে কোনো মুখপাত্র বলতে পারে না। দাদা, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে না, রাজনীতির একজন ছাত্র হিসেবে বলছি। সাধারণত একটা আলোচনার মধ্যে বেশ কয়েক বছর ধরে আছে যে সর্বভারতীয় স্তরে কংগ্রেসের এই অতি দুর্বল হয়ে পড়াটা একটা ইমব্যালেন্স তৈরি করেছে ভারতীয় রাজনীতিতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ভোটকুশলী প্রশান্ত কিশোরের মতো আমরা তো আমরা কে যোগদান করবেন, কে বৈঠক করবেন, এটা আমাদের বিষয় নয়। আমরা নিশ্চিতভাবে মনে করি বাংলায় যেমন তৃণমূল কংগ্রেস লড়াই দিয়ে হারিয়ে দিয়েছে, যে তৃণমূল যে বিজেপির শীর্ষ নেতাদের ডেলি প্যাসেঞ্জারিকে অপ্রাসঙ্গিক করে দিতে পারে, সেটা প্রমাণিত। তো কংগ্রেস, ভারতবর্ষের বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু আসন রয়েছে, বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে কংগ্রেস। তো সেই জায়গায় যদি কংগ্রেস বারবার হারতে থাকে, ডুবতে থাকে, তাহলে শুধু তারা হারছে তাই নয়, তারা বিজেপির জয়টাকেও নিশ্চিত করে দিচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো চাইবই, যারা বিজেপিকে আমরা ক্ষমতাচ্যুত করতে চাই, বিজেপিকে সর্বাত্মকভাবে পরাজিত করতে চাই, তাহলে সেই রাজ্যগুলি যেখানে কংগ্রেস বিজেপিকে মূল প্রতিদ্বন্দ্বিতা করার জায়গায় রয়েছে, সেই সব রাজ্য এবং সেই আসনগুলিতে কংগ্রেস আগের থেকে বেটার করুক, কংগ্রেস সেই জায়গাটায় তাদের ন্যূনতম দায়িত্বটা পালন করুক, শীতঘুম ভেঙে বেরিয়ে আসুক, অভ্যন্তরীণ সমস্যার সমাধান করে বিজেপিকে লড়াই করুক। সে তো নিশ্চিতভাবে আমরা কেন চাইব না। বিজেপি বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস 100 বার চাইবে, কিন্তু তারা কাকে নেবেন, কার সঙ্গে বসবেন, এটা আমাদের বিষয় নয়। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে পরাজিত করতে হবে। তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করছে, কংগ্রেস ব্যর্থ এবং তাদের জন্য বিজেপি আরো সুবিধা পেয়েছে। তো যে যে জায়গাগুলিতে কংগ্রেস রয়েছে, তো সেইখানে তারা লড়ার চেষ্টা করুক, তারা লড়ুক,
তো সেইটা তো আমাদের নেত্রী থেকে শুরু করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমাদের সব মুখপাত্র বারবার বলা হয়েছে কংগ্রেস ফেল করছে, আর কংগ্রেস ফেল করছে বলে সেই জায়গাটায় বিজেপি আরো বেড়েছে সেই সব রাজ্যগুলিতে। বা আবার বহু রাজ্য রয়েছে যেখানে অন্যান্য দল, যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, বা অন্যান্য দল যেখানে বিজেপির সঙ্গে মূল লড়াইটা দিচ্ছে, সেগুলো নিয়ে সমস্যা নেই। কিন্তু কংগ্রেস যেসব রাজ্যে রয়েছে, কংগ্রেস যেখানে মূল লড়াইয়ের দায়িত্বে, তারা ফেল করছে বলে বিজেপির লাভ। ফলে আমরা তো সকলেই চাইবো যে কংগ্রেস শীতঘুম ভেঙে বেরোক, ব্যর্থতার রাস্তা থেকে বেরিয়ে আসুক, এবং তারা কিভাবে কি পদ্ধতিতে করবেন তাদের ব্যাপার। ত্রিপুরা, মেঘালয়ের মতো একাধিক রাজ্যগুলো আছে যেখানে প্রশান্ত কিশোরের একটা উপস্থিতি ছিল, যা বা তার সংস্থা, যার মাধ্যমে একাধিক নেতা এসে তৃণমূলে যোগদান করেছিলেন। কংগ্রেসের নেতা যারা তৃণমূলে আসেন তারাও এখন বুঝে উঠতে পারছেন না যদি পিকে কংগ্রেসে যায় তাহলে কি হবে। এখানে তৃণমূল কি করবে এই নেতাদের? আমার মনে হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা জানেন, দেখছেন, এবং এই বিষয়ে কোনো স্পষ্টভাবে যখন জানাবার সর্বসমক্ষে কোনো বিষয় থাকবে, নিশ্চয়ই মুখপাত্রদের উপর ইনস্ট্রাকশন থাকবে সে বিষয় বলার। দিল্লি জাহাঙ্গীরপুরীতে সংঘর্ষের ঘটনার অন্যতম অভিযুক্ত আনসার শেখ, তার সঙ্গে বিজেপির যোগের অভিযোগ পাওয়া যাচ্ছে, 24 পাওয়া যাচ্ছে। এই জাহাঙ্গীরপুরীতে যাকে অভিযুক্ত বলা হচ্ছিল, প্রথম কথা সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে দিল্লিতে থাকে। এবার হলদিয়ায় কোথায় তার বাড়ি, বছরে 2-1বার হয়তো আসেন, আমি সংবাদ মাধ্যমে পাড়া প্রতিবেশীরাই বলছেন। তা যার কর্মস্থল, বাসস্থান মূলত দিল্লি, তিনি ভালো কাজ করুন, খারাপ কাজ করুন, সেগুলো তো দিল্লিতে দেখা উচিত। এবার যেসব ছবি বেরোচ্ছে তাতে আবার দেখা যাচ্ছে বিজেপির সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে যুক্ত, বিজেপির নেতাদের সঙ্গে, বিজেপির মিছিলে। তো বিজেপি এগুলোর উত্তর দিক, বিজেপি এগুলো বলুক যে তাদের সঙ্গে থাকবে, তারাই আবার তার বিরুদ্ধে দোষারোপ করবে, তারাই আবার সেখানে কুৎসা করতে নামবে। এই স্ববিরোধিতা তো চলতে পারে না, এই দ্বিচারিতাও চলতে পারে না। ফলে ছবি প্রমাণ করে দিচ্ছে যে ব্যক্তিকে কেন্দ্র করে বিজেপির এই কুৎসা বা ইঙ্গিতপূর্ণ আচরণ, তিনি তো বিজেপির মিছিলে হাঁটছেন, বিজেপি নেতাদের সঙ্গে হাঁটছেন, এবং বিজেপির সক্রিয় সদস্যের মতো আচরণ করছেন। বিজেপির বিভিন্ন নেতাদের মধ্যে যে মতের অমিল দেখা যাচ্ছে নানা ক্ষেত্রে, তা নিয়ে একটা টুইট করেছেন অনুপম হাজরা। তিনি বলেছেন যে আত্মহংকার ছাড়ো, পুরনো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই না, টুইট করেছেন। এখন বিজেপির এই অবস্থাটা তো চলছে। আমরা তো বিধানসভা নির্বাচনের আগে থেকে বলছিলাম আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আর তার মাঝখানে আবার হচ্ছে গিয়ে পরিযায়ী বিজেপি। তো এই যে মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত, মানুষের সঙ্গে দূরত্ব, বাংলার রাজনীতি, বাংলার উন্নয়ন, বাংলার মানুষ, এগুলির সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। কারা পুরনো বিজেপি ছিলেন আর কারা কেউ সিবিআই ইডি থেকে বাঁচতে, কেউ এখান থেকে তার যোগ্যতা প্রমাণ করতে না পেরে ব্যর্থ হিসেবে চিহ্নিত হয়ে ব্যক্তিগত সমীকরণে বিজেপিতে তারা গিয়েছেন। ফলে এখানে তো সব নিজেদের মধ্যে ব্যক্তি ইকুয়েশনের লড়াই চলছে। এখন তো বিজেপি বলে কিছু হয় না, বিজেপি ভাগ করে নিতে হবে। বিজেপির সঙ্গে যদি কারুর আপনাদের দেখা হয় যে কোনো বিজেপি নেতা কথা বলেন, জেনে নেবেন ভাই, একটু আইডি কার্ডটা দেখেন, আপনি কোন বিজেপি, আপনি দিলীপ বিজেপি না আপনি সুকান্ত বিজেপি, আপনি আদি বিজেপি না আপনি তৎকাল বিজেপি। এই পরিচয় না জানলে তার সঙ্গে কি কথা বলবো, তাদের কথার কি উত্তর দেব? সুকান্ত বাবু তিনি সভাপতি হয়েছেন, আর দিলীপ বাবু বলে দিচ্ছেন তিনি জানেন টানেন না, ভালো লোকজন নিয়ে চলে টলেন না, এইসব বলে দিচ্ছেন। আবার আরেকজন আরেক কথা বলছেন। বিজেপি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, বিজেপির নেতা কর্মীরাই তাদের নেতাদের মানেন না, তো মানুষ কেন মানবেন? আসানসোলে এত কিছুর পর কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাতে যখন 3 লাখ ভোটের বেশিতে মুখে ঝামা ঘষে দিয়েছে মানুষ, আর বিজেপি আরো খুব মুখোশ খুলে যাচ্ছে, কঙ্কালটা বেরিয়ে যাচ্ছে যে বিজেপির সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই, বিজেপিতে শুধু চেয়ার, ক্ষমতার লড়াই, কে কাকে সরিয়ে বসবে, কে কাকে এ করবে, এটা হাস্যকর সার্কাসে পরিণত হয়েছে বিজেপি। 4 এপ্রিল অমিত শাহ তো আসছেন, রাজ্যে আসছেন, 4 মে আসছেন। তিনি বিজেপির নিজেদের মধ্যে যে ঘেউ হচ্ছে, ঐক্যবদ্ধ নয় দল, এইসব ব্যাপারে তিনি নজর দেবেন। আচ্ছা, বোঝো কাণ্ড, মানে বিজেপির ভেতরটারই এমন অবস্থা, তাতে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে, তারা আবার মুখে বলছে যে অন্যদিকে আঙুল তোলে। তো বিজেপির যদি
অমিত শাহজি আসবেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, আসবেন। তো তাতে কি শাক দিয়ে মাছ ঢাকা যাবে? অমিত শাহজিকেও তো বলতে হবে যে দিলীপ বিজেপি আর সুকান্ত বিজেপি, আদি বিজেপি আর তৎকাল বিজেপি, এই যে বিভাজনগুলি, কে এলেন কে না এলেন কি আসে যায়, দিনের শেষে একটাই কথা, বিজেপি হারছে, বিজেপি হারবে। বিধানসভা নির্বাচনের আগেও তো অমিত শাহজি ডেলি প্যাসেঞ্জারই করেছেন, কি লাভ হয়েছে? হেরেছে বিজেপি, এখনো বিজেপি হারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় যে অমিত শাহজির তিনি যদি কোনো সরকারি কর্মসূচিতে আসেন তার ব্যাপার, কিন্তু দিল্লি থেকে কেউ এলেন আর বিজেপি মানুষ হয়ে গেল, আমার মনে হয় ওসব কোনো বিষয় নেই। প্লাস ওনারাও তো নিশ্চিত নন, দিল্লির নেতারাও তো এই যে প্রধানমন্ত্রী আসবো করে এলেন না, দেখা করব বলেও করলেন না। অমিত শাহজি তিনি এর আগে পিছিয়ে গেলেন, একে তো এ রাজ্যে হারছেন, কিভাবে আসবেন? আর 2 নম্বর হচ্ছে উনি যে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন, উনি তো শিওর নয় এই বিজেপি নেতারা আগামী কদিন তার মিটিংয়ে যারা আছেন, যারা বসবেন, তারা প্রত্যেকেই আগামী কয়েক মাস বিজেপিতেই থাকবেন কিনা, বিশেষ করে কয়েকজন এমপি এবং এমএলএ, তো সেটা তো ওনারা নিশ্চিত নন। ফলে এরকম একটা কোনো কনফিউশনের মধ্যে আছে। একটা প্রশ্ন একটু করিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বলছি যে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন বকটুই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। তারপরে বিভিন্ন ছোট ছোট ইনসিডেন্ট ঘটেছে, সে চড়কতলা হোক, সেটা লেক গার্ডেন্স হোক, যেখানে হোক। এই আজকেও একটা ঘটনা ঘটেছে যে বেহালায় বন্দুক উঁচিয়ে ব্যবসায়ীকে হুমকি, পাথুরিয়াঘাটায় ব্যবসায়ীকে মারধর। এগুলোর সাথে সরাসরি যে রাজনীতির যোগ আছে তা নয়, কিন্তু এই ধরনের বেআইনি অস্ত্র বিভিন্ন সময় বেরিয়ে আসছে। এই বিষয়টা কিভাবে বলবেন যে মুখ্যমন্ত্রী? দিল্লিতে কি হয়েছে আজকে জানেন? গত 24 ঘন্টায় দিল্লিতে কি হয়েছে? দিল্লিতে আবার কোর্টের সামনে অস্ত্র ব্যবহার হয়েছে। দিল্লিতে একজন মহিলা তার বাচ্চাদের নিয়ে যাচ্ছিলেন, সেই মহিলাকে খুন করে দেওয়া হয়েছে রাস্তায়। তো সেইগুলো অমিত শাহজি বিজেপি দেখতে পারে না? পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন ঘটনাগুলি অনেক কমেছে। সবচেয়ে বড় কথা যে একজন অপহরণ হয়েছেন বলে অভিযোগ এলো, তো দেখা গেল 6-7 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, মানে বাংলার পুলিশ তাকে উদ্ধার করে ফেলেছে, সে তার রহস্যের সমাধান করে ফেলেছে। তো কই যেগুলি রোজ কোর্ট থেকে অন্য এজেন্সিকে দেওয়া হচ্ছে, কই সমাধান তো হচ্ছে না। তো ফলে যে ঘটনা ঘটছে, যদি বিচ্ছিন্ন ঘটনাও ঘটে থাকে, নিন্দা। এই সামাজিক দূষণটা সবাই মিলে রোধ করতে হবে। সারা ভারতবর্ষে চলছে, সারা পৃথিবীতে চলছে। দিল্লিতে কোর্টে পরের পর ওই এক জায়গায় দিল্লির কোর্টে কতবার এই ধরনের গুলি চালানো, বোমা এইসব ঘটছে কোর্টের সামনে। আর দিল্লিতে একজন মহিলা বাচ্চাদের নিয়ে যাচ্ছেন, তাকে খুন করে দেওয়া হচ্ছে, আর তারা এখানে জ্ঞান দিতে আসছেন। তা আমাদের আজকে তো আমাদের সদস্যদের তারা তো যাচ্ছেন, তারা দেখবেন ওখানে। এটা নিয়ে বলছি যে জাহাঙ্গীরপুরীতে যে প্রতিনিধি দল যাচ্ছিল, তাদেরকে পুলিশ বাধা দিতে ঢুকতে দিচ্ছে না জাহাঙ্গীরপুর। কেন দেবে না? এখানে যখন বকটুই হয়, এটাই হচ্ছে তফাৎ। এখানে যখন বকটুই হয় তখন তো সেখানে তাদের প্রত্যেককে যেতে দেওয়া হয়েছে। কে যায়নি? কোন দল যায়নি? বকটুইতে বামেরা গিয়েছেন, কংগ্রেস গিয়েছে, বিজেপি গিয়েছে, একাধিকবার গিয়েছে। আর যেখানে আজ দিল্লির বুকে যে কুৎসিত ঘটনা ঘটিয়েছেন ওনারা, সেখানে আমাদের দলের সাংসদরা এবং নেতৃত্ব যখন যাচ্ছিল তখন পুলিশ বাধা দিচ্ছে। কেন? কিসের জন্য? এর বেলা গণতন্ত্র কোথায় থাকে? পশ্চিমবঙ্গে একটা বৃহত্তর ষড়যন্ত্রের চিত্রনাট্য করে তোমরা কিছু ঘটাবে বা কোনো অরাজনৈতিক বিষয়েতে রাজনীতি জুড়ে তোমরা মেলাইন করার চেষ্টা করবে, আর সেখানে গিয়ে দফায় 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 তোমরা ঘটনাস্থলে যাবে। আর উন্নাওতে যখন এমপি টিম যাবে, হাতরাসে যখন এমপি টিম যাবে, অন্য জায়গায় যখন যাবে, অসময়ে যখন যাবে, দিল্লিতে যখন ঘটনাস্থলে যাবে, তখন তোমরা বাধা দেবে, যেতে দেবে না। এটা কোন দেশি গণতন্ত্র? এবার বিজেপি নেতারা কি বলবেন? পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলেই এবং তৃণমূলের কিছু লুকোনোর নেই বলেই ঘটনাস্থলে সবাই যাচ্ছেন, কিন্তু দিল্লিতে
পুলিশ বাধা দিচ্ছে। মানুষ দেখতে পাচ্ছেন কাদের কি চরিত্র। বলছি যে এই রাজ্যের আমলাদের ওপর অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে যে আমলারা কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে দিচ্ছেন এবং এই নিয়ে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন এই রাজ্যের একজন আমলা সম্পর্কে। বিরোধী দলনেতা অত্যন্ত ছোট মনের কাজ করেন এবং তার গোটা দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে একটু শকুন টাইপের। এবার কখন একজন এই কি করলেন ও কি করলেন, আরে ভাই তোর মুখ দেখার পর 3 লাখ ভোটে হেরেছিস সেটা আগে দেখা। শুভেন্দু অধিকারীর মুখ দেখিয়ে দেখিয়ে গোহারা হাঁটছে। আসানসোলে ঘুরঘুর 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 বড় বড় কথা, 3.5 লাখে বেশি ভোটে হেরেছে। বালিগঞ্জ বড় বড় কথা, জামানত জব্দ। এখন ব্যর্থ বিজেপি নেতৃত্ব, তথাকথিত লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা ব্যর্থ, সেটা থেকে নজর ঘোরাতে এই চিঠি লেখা, ওই চিঠি লেখা, সেই চিঠি লেখা, কুৎসা করা। শুভেন্দু অধিকারী আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন বিজেপিতে, কেউ তাকে মানে না। তিনি যে শুধু এসি ঘরে বসে বড় বড় কথা বলা আর শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়াতে তার অস্তিত্ব, আর যেখানে বেশি মুখ দেখাচ্ছে সেখানে বিজেপি হারছে, সেগুলো থেকে মুখ বাঁচাতে এই ধরনের কিছু করছে। এগুলো বড়দের ব্যাপার। কেন্দ্রের অনেক প্রকল্প আছে, কেন্দ্র টাকা দিতে পারে না নিয়মিত, রাজ্যকে টাকা দিয়ে চালাতে হয়। রাজ্য সরকার যা যা করছেন ভেবেচিন্তে করছেন। শুভেন্দু অধিকারী তার মুখ যেখানে দেখাচ্ছে সেখানে বিজেপি হারছে। সেই লজ্জায় বিষয়গুলি থেকে নজর ঘোরাতে এই ধরনের নানা ধরনের চিঠিপত্র উনি। এর আগেও দেখা গেছে যে আমলাদেরকে এই রাজ্যের ক্ষেত্রে কিছু হলে একাধিক সময় অসুবিধার মুখে পড়তে হয়, তিরস্কার করা হয়। আবার দেখতে পাওয়া যায় কোনো কাজ করে গেলে আমলাদেরকে দিল্লিতে যারা সেখানে পোস্টিং তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়। এই আমলাদেরই আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন তাদের সাথে এই ধরনের আচরণ করা হবে? না, সেটা তো আমলাদের সঙ্গে কি আচরণ করা যায় এবং এতটাই একটা দলতন্ত্র ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে বিজেপির কেন্দ্রীয় সরকার সারা দেশের ক্ষেত্রে যে আচরণ করছে আমলাদের ক্ষেত্রে, এবং যেখানে অন্য দলের সরকার আছে, বাংলায় তৃণমূলের সরকার আছে, এটা সকলের কাছেই স্পষ্ট এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকেই এই বিষয়ে যথাযথ প্রতিবাদ এবং অন্যান্য বিষয়গুলি দিল্লিতে গিয়ে পৌঁছচ্ছে। ফলে এখানে রাজ্য সরকারের আমলাদের ডিস্টার্ব করা, আবার পরবর্তী ক্ষেত্রে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে, সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সব রাজ্যের বিজেপির যে সংগঠনগুলি আছে তারা যে নাম দিয়ে দেয়, তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে সেই মতো তাদের সম্পর্কে মূল্যায়ন করে কাজ করেন। এটা আরও আপত্তিকর এবং এটা আরও বিপজ্জনক। এজেন্সিগুলোকেও অনেক সময় ব্যবহার করা হয় আমলাদের বিরুদ্ধে, যেটা হয়তো সেটা তো বারবার সেটা বলা হয়েছে, সেটা তো নিয়ে বারবার বলা হয়েছে যে আমলাদের উপর প্রভাব বিস্তার করে আমলাদের দিয়ে সরকারকে উত্তক্ত করার যে একটা অপচেষ্টা, এটা বিজেপির কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের অভিযোগ কিন্তু এসেছে যে আমরা রাজনীতিতে হারাতে পারছি না, আমরা ডিস্টার্ব করার জন্য এই করব, আমলা তাদেরকে এইভাবে আমরা ডিস্টার্ব করব, চাপ তৈরি করব। রাজ্যপাল সকালে ঘুম থেকে উঠের থেকে আরম্ভ করে তিনি একে ডাকছেন তাকে ডাকছেন, সেরকম রিপোর্ট পাঠাচ্ছেন, সেখান থেকে চিঠি আসছে, এই ধরনের উত্তক্ত করার চেষ্টা করছেন। এ তো বিজেপির দেউলিয়া রাজনীতি। এই করে কি আর হয়? বাংলার সঙ্গে নেই, বাংলার মানুষের সঙ্গে নেই, বাংলার উন্নয়নের সঙ্গে নেই, রাজনীতিতে হেরে বিভিন্ন রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ করে, অপব্যবহার করে, কখনো কিছু প্রতিপক্ষের রাজনীতিবিদদের অথবা আমলাদের ডিস্টার্ব করা, চাপে রাখা, এই ধরনের খেলাগুলো তারা খেলে যাচ্ছেন। 30শে এপ্রিল দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে। এবং শোনা যাচ্ছে আলাদা করে প্রধানমন্ত্রী এই বিষয়ে আমার কাছে কোনো দলের তরফ থেকে কিছু বলার মতো গাইডলাইন আমার কাছে নেই। আর একটা বিষয় কুণালদা, সকালবেলা মোহাম্মদ সেলিম বলেছেন যে এই যে বিজিবিএস, এটা বোকা বানানোর একটা কল, কোনো ইনভেস্টমেন্ট হয় না। গত 5 বছরে যা প্রতিশ্রুতি ছিল রাজ্যের বেকার থাকবে। মোহাম্মদ সেলিমকে আমি প্রথম অনুরোধ করব, মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য যতবার বিদেশ গেছেন, আগে তার সমস্ত খরচ, এই শিল্প আনতে বিদেশ গেছেন তো তার সমস্ত খরচ এবং কত এখানে ইনভেস্টমেন্ট এসছে, তার আগে একটা হিসাব দিন, তারপর মোহাম্মদ সেলিম যেন কথা বলেন। সিপিআইএম
বা তার এই নবনিযুক্ত রাজ্য সম্পাদক, তাকে বলবো তিনি আগে বাম জমানার মুখ্যমন্ত্রীরা যতবার বিদেশ গিয়েছেন তার আগে হিসাব দিন। এখানে সোমনাথ চট্টোপাধ্যায়কে যখন 1990 দশকের মাঝামাঝি সময় WBIDC চেয়ারম্যান করা হয়েছিল, তখন থেকে কটা মৌ সাইন হয়েছিল ওনার মনে আছে? সোমনাথবাবু প্রয়াত, আমি তাকে কোনো অসম্মান করতে চাই না, তিনি প্রবাদ প্রতিম নেতা, কিন্তু সিপিএম এর এই মৌ সইয়ের জন্য তার নাম হয়ে গেছিল মৌ দাদা। এই রোজ তাকে দেখাতে হতো আমি এত মৌ সই করেছি। বাংলায় মমতা ব্যানার্জির জমানায় সেটা হচ্ছে না। যে লোক নিয়ে আসার প্রস্তাব ছিল, ধাপে ধাপে পর্যায়ক্রমে সেই কাজগুলি হচ্ছে। মাঝখানে কোভিডের জন্য একটু বিঘ্ন ছিল, সারা পৃথিবীতেই বিঘ্ন ছিল, আবার সেটা নতুন গতিতে শুরু হচ্ছে। দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা এবং বিদেশেরও লগ্নি প্রতিনিধি দল তারা আসছেন, কাজ করছেন, এটা সবাই দেখতে পাচ্ছেন। এত গায়ের জ্বালা কেন মোহাম্মদ সেলিমের আমি বুঝতে পারছি না। বলেছেন 100 জনের মধ্যে 10 জন শিল্পপতি ছিলেন আর 90 জন ছিলেন দলের এবং সরকারের লোক। বিশ্ব বাংলার বটা আসলে বোকা বানানোর লোগো, বোকা বানানোর আমার মনে হয় উনি সুজন চক্রবর্তীকে নানা লবি করে সবে তো উনি সম্পাদকটা হয়েছেন, ফলে এই ধরনের কিছু মানে প্রলাপ না বকলে উনি যে একজন নেতা এটা বোঝা যাবে না। কারণ ওনার লড়াইটা তো তৃণমূলের বিরুদ্ধে নয়, ওনার লড়াইটা সুজনবাবুর বিরুদ্ধে। মানে সুজনবাবু সারা বছর ধরে রাজনীতিটা করলেন, আর উনি বুদ্ধবাবুর বাড়ি গিয়ে এদিক ওদিক কী সব করে টোরে দিয়ে কি যেন করে উনি সম্পাদক হলেন শেষ মুহূর্তে। তো ফলে ওনাকে সুজনবাবুর সঙ্গে ওনার লড়াই, মানে সবাই কাहीं পে নিগাহে কাहीं পে নিশানা। সবাই ভাবছে মোহাম্মদ সেলিম বলছে কিন্তু তৃণমূলকে না, মোহাম্মদ সেলিমকে রোজ দেখাতে হচ্ছে সুজনবাবুর থেকে আমি বেশি কথা বলতে পারি, ওনার কঠিন অবস্থাটা আমরা বুঝি। তো ফলে সেই জায়গায় বাম জমানায় যতগুলি মৌসই হয়েছে আর বাম মুখ্যমন্ত্রীদের যত বিদেশ সফর, তার হিসেব আগে সিপিএম পেশ করবে, তারপরের কথা তারপরে হবে। বলছি আজকে বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের একটা শুনানি হলো, জানিয়ে দেওয়া হলো যে মুকুল রায়, আইনজীবীরা জানালেন মুকুল রায় বিজেপিতে আছে। তাই হয়তো, আমি ঠিক বলতে পারবো না। মানে মুকুলবাবু তো বিজেপিতেই আছেন, উনি তো কৃষ্ণনগর থেকে বিজেপির হয়েই জিতেছেন, ফলে এর বেশি আমি বলতে পারবো না। ওখানে শুনানি চলছে, আইনজীবীরা রয়েছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, স্পিকার রয়েছেন, এই বিষয়টায় আমি কোনো মন্তব্য করছি না। আপনাদের দলের দলীয় কার্যালয়ে ওনাকে দেখা গেছিল তো? আরে এটা তো গণতন্ত্রের লক্ষণ। যদি কেউ, মহা মুশকিল যে একজন ব্যক্তি যে একটা দলে আছে, একটা অন্য দলের বিধায়ক, যদি কোথাও দেখেন যে তার পুরনো একটা দল, তো পার্টি অফিস, কেউ যাবেন না, এক গ্লাস জল দাও, দুটো মিষ্টি দাও, কি বলবে না লোক, কি কথা? এটা একটা উদারতার ব্যাপার। এর সঙ্গে মানে অন্য কিছু মেশানোর তো কোনো সম্পর্ক নেই। এ তো বাংলার সৌজন্য, এ তো কোনো ব্যাপারই না। বলেছেন যেটা সৌজন্যের রাজনীতি, তো খুব স্বাভাবিক ব্যাপার, এ তো সৌজন্য। হ্যাঁ, এবং এটা মানে গরমকালে আরো বেশি হয়। তেষ্টা পায়, গৃহস্থের বাড়ি দরজা জানলা খোলা থাকলে একটা, আমি কি তখন বাড়ি থেকে জল খাবো নাকি? একটা তেষ্টা পেলে তো লোকে চাইবেই। এখন তাই আমি যে বাড়ি থেকে জল খেলাম সেখানে জয়েন করা, এটা কোনো কথা হলো না। অনুব্রত মণ্ডল কেমন আছেন, খোঁজ নিয়েছেন? চিকিৎসকরা জানেন, ওনারা বলতে পারবেন। যখন রাজ্যে ধর্ষণ নিয়ে তো হইচই হচ্ছে প্রতিদিনই, সেই সময় গাইঘাটায় দেখা গেল এক বিজেপির জনপ্রিয় নেত্রী, মানে স্থানীয় এলাকায়, তিনি রীতিমতো ঘর ভাড়া দিয়ে ধর্ষণ করালেন, পুলিশ গ্রেপ্তার করেছে। কি বলবেন? না, বিজেপির এটা একটা খুব কুৎসিত চক্রান্ত চলছে। প্রথম কথা হচ্ছে ধর্ষণ অত্যন্ত নিন্দনীয় এবং কড়া ব্যবস্থা পুলিশ বা রাজ্য নিচ্ছে, অনেক কমেছে, একটাও যাতে না হয়। এবার বাংলায় অতীতে কি হয়েছে, ধানতলা, বানতলা, এসব অন্য রাজ্যে কি হচ্ছে, বিজেপির উন্নাও, হাতরাস গেল, কিন্তু আমরা এখানে একটা ঘটনাও যাতে না ঘটে। এখানে সমস্যা হচ্ছে এটা ব্যক্তিগত সমীকরণে কিছু হলেও বিজেপির টেলিফোনের অডিও ক্লিপ বেরিয়ে যাচ্ছে যে তৃণমূলের ঘাড়ে কিভাবে চাপানো যায়। কষ্ট করে একটা মানে জীবনের নষ্ট করে একটা ঘটনা ঘটিয়ে দেওয়া যায় যাতে সেটা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা যায়। এগুলো ক্রমশ সামনে চলে আসছে। বিজেপির নেত্রী তিনি এই জিনিসটার সঙ্গে যুক্ত দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন এবং পরে যাতে এটা রাজনীতিতে ব্যবহার করা যায়। টেলিফোনে বলা হচ্ছে এটাকে তৃণমূলের দিকে ঘোরাতে হবে। এটা কি রাজনীতি?
এটা 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 কোনো রাজনীতি যে এইরকম একটা কুৎসিত নিন্দার ঘটনা ঘটিয়ে সেটা যাতে রাজনীতিতে ব্যবহার করা যায় তার জন্য মানুষ দেখছেন, এগুলোর বিচার করছেন বলেই কিন্তু 3 লাখের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতছে। দিল্লির নির্দেশে অন্যতম অভিযুক্ত আনসার শেখ তার কিছু ছবি তৃণমূল নেতার সঙ্গে দেখা যাচ্ছে না, ওটা আমি পরে আনসার তার সঙ্গে বিজেপির ছবি ইতিমধ্যেই টুইট করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কোন অনুষ্ঠানে কোন দিন কোন কার পাশে বসে রইল। এটার থেকে বড় কথা একেবারে বিজেপি অ্যাক্টিভিস্টের মতো তার উপস্থিতি, তার বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু। ফলে যে ব্যক্তি পুরোদস্তুর বিজেপি করেছে, বিজেপি বলুক, সেগুলো একের পর এক ছবি টুইট করা হয়েছে।